মৃদু চিৎকার শুনে জাঙ্কুক কপাল কুঁচকে তের দিকে তাকায় আর বলে, কি সমস্যা, চিল্লাচ্ছ কেন? তে একটা ঝোঁক গিলে বলো, এখানে আর কোনো ডাক্তার নেই? জাঙ্কুক শান্ত কণ্ঠে বলো, আমি নিজেই বেবির কন্ডিশন দেখতে চাইছি, সেই জন্য বেশি রিয়াক্ট না করে চুপচাপ শুয়ে পড়ো। তে কি বলবে খুঁজে পেল না, সে ভীষণ নার্ভাস ফিল করছে। টেকে চুপ থাকতে দেখে জাঙ্কুক তের সামনে এসে দাঁড়ালো। তে দুপা পিছিয়ে গিয়ে বোরকার এক প্রান্ত খামচে ধরলো, তার বুকের ভেতর ধুকপুক ধুকপুক করছে। জাঙ্কুক একটা শ্বাস ফেলে বলল, দেখো, এতটা অপ্রস্তুত হওয়ার কোনো দরকার নেই। এই মুহূর্তে আমাকে শুধুমাত্র একজন ডক্টর ভাবো। তে ঠায় দাঁড়িয়ে রইল। জাঙ্কুকের মেজাজ বিগড়ে গেল, ফিসফিসিয়ে বলল, 5 সেকেন্ডের মধ্যে নিজে থেকে না শুয়ে পড়লে আমি তোমাকে জোর করে শুয়ে দেবো। কথাটা শুনেতে বাধ্য হয়ে বেডের উপর বসলো। জাঙ্কুক তখন তেকে বলল, শুয়ে পড়ো। তে ধীর গতিতে শুয়ে পড়লো। জাঙ্কুক সোনোগ্রাফি মেশিনের সামনে বসলো। তে ঠোঁট চেপে চুপচাপ শুয়ে আছে। জাঙ্কুকের চোখে ধূসর ফ্রেমের চশমা, গায়ে অ্যাপ্রন। আল্ট্রাসাউন্ড প্রপটা হাতে নিয়ে সেটার উপর কিছুটা জেল লাগিয়ে নিল। জাঙ্কুক কার্ডিওলজিস্ট হলেও আল্ট্রাসাউন্ড করতে সে জানে। মেডিকেল লাইফে বহুবার মেশিনটি ব্যবহার করে। জাঙ্কুক আজ প্রথমবার আল্ট্রাসাউন্ড করবে, তা আবার নিজের বেবির কন্ডিশন দেখতে। জাঙ্কুক তের দিকে তাকিয়ে বলল, কাপড়টা সরাও। তের ভীষণ কান্না পাচ্ছে, লজ্জায় সে যেন জমে গেছে। জাঙ্কুক কোমল কণ্ঠে বলল, শুধু পেট থেকে কাপড় সরাতে বলেছি, আজে বাজে কিছু ভেবো না। আমি অনেক বেশি এক্সাইটেড আমার বেবিকে দেখার জন্য, আমাকে দেখতে দাও। তে জাঙ্কুকের থেকে চোখ সরিয়ে অন্যদিকে তাকায়। লজ্জাগুলোকে সাইডে রেখে প্রথমে বোরখাটা বুক পর্যন্ত তুলে ফেলে। জাঙ্কুক শান্ত চোখে তের দিকেই তাকিয়ে আছে। তের পরনে ডার্ক রেড কালারের স্কার্ট, তবে টপসের রংটা আপাতত দেখা যাচ্ছে না। এর আগে তো মনে হয় আল্ট্রাসাউন্ড করেছিলে, তাই না তে? তাহলে তো জানার কথা যে ড্রেস কতটুকু সরাতে হবে। তে একটা শ্বাস ফেলে বলো, যখন আল্ট্রাসোনোগ্রাম করানো হয়েছিল তখন আমি অজ্ঞান ছিলাম, তাই জানি না। জাঙ্কুক এবার ফোনটা বের করে একটা ছবি খুঁজে বের করলো। স্ক্রিনে একটা মেডিকেল ইলাস্ট্রেশন ভেসে উঠলো। সেই ছবিটা সামনে এগিয়ে ধরে বলো, ঠিক এইভাবে ড্রেস সরাও। রুমের মধ্যে যেন হিম শূন্যতা, বাতাসেও জমে আছে অজানা অস্বস্তি। তে নিঃশব্দে শুয়ে থাকলেও তার ভেতরে কোলাহল যেন ছাপিয়ে আসছে দৃষ্টিতে, দেহভঙ্গিতে। তার চোখে জমে থাকা চাপা ভয়, বুকের গভীরে গেঁথে থাকা পুরনো দুঃসহ স্মৃতিরা একসাথে আচ্ছন্ন করে রেখেছে তাকে। সে জানে এই অনুভূতিগুলো কেবল একজন তাই বুঝতে পারবে, বাকিদের কাছে এসব হয়তো শুধু বাড়াবাড়ি বলেই মনে হবে। তের অবস্থা দেখে জাঙ্কুকের ভেতরেও ক্লান্তি জমেছে। চেষ্টার পর চেষ্টা করেও সে যেন তের মনের ভেতরে সেই ভয়ের দেওয়াল ভাঙতেই পারছে না। ধীরে ধীরে হতাশায় এসে জাঙ্কুককে গ্রাস করলো। একটা দীর্ঘ বিরতির শ্বাস ফেলে জাঙ্কুক চশমাটা চোখ থেকে খুলে পকেটে ঢুকিয়ে নিল। মাথায় যেন টন টন করছে কিছু একটা, চোখে মুখে অবসন্নতা ফুটে উঠেছে। সে আর কিছু না বলে পেছন ফিরে রুমের দরজার দিকে এগিয়ে যায়। তখনই তে তড়িঘড়ি করে উঠে বসে, কণ্ঠটা ভয় আর অনুতাপে কেঁপে ওঠে আর বলে, কোথায় যাচ্ছেন আপনি? জাঙ্কুক কোনো উত্তর দিল না, চুপচাপ তের দিকে ফিরে তাকালো। এরপর দরজা খুলে বেরিয়ে গেল বাইরে। তে বোকা চোখে দরজার দিকে তাকিয়ে আছে আর ভাবলো, এই লোকটা রেগে মেগে আমাকে একা ফেলেই চলে গেল নাকি। তে দ্রুত পায়ে বিছানা থেকে নেমে দাঁড়ালো দরজা খোলার জন্য হাত বাড়াতেই তখনই একজন মহিলা ডক্টর দরজা খুলে রুমে প্রবেশ করলো। তে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকাতেই মহিলা ডক্টরটা বলে উঠলো, আপনি জেকে স্যারের ওয়াইফ? তে একটা ঢোক গেল। জেকে নামটা শুনে সে মাথা খাটিয়ে বুঝতে পারলো ইনি জাঙ্কুকের কথাই বলছে, কারণ জেহবকে অনেকবার জাঙ্কুককে জেকে বলে ডাকতে শুনেছে। তে সাথে সাথে হ্যাঁ বোধক মাথা নাড়ালো। উত্তরে মহিলা ডাক্তারটি সৌজন্যমূলক হাসি দিয়ে বলল, স্যার আমাকে আপনার আল্ট্রাসাউন্ড করে দিতে বলল, আপনি এসে শুয়ে পড়ুন। ডক্টর সোনোগ্রাফি মেশিনের সামনে গিয়ে বসলো। তের একটু খারাপ লাগলো। জাঙ্কুক বেবিকে দেখতে চেয়েছিল, কিন্তু তের নার্ভাসনেসের কারণে দেখতে পারলো না। তে কি একটু বেশি খারাপ ব্যবহার করে ফেললো নাকি জাঙ্কুকের সাথে? আল্ট্রাসাউন্ড শেষে রিপোর্ট হাতে রুম থেকে বের হতেই জেহবকে দেখে তে অবাক হলো। জেহব হাসি মুখে তেকে বলল, ভাবি চলো আমি তোমাকে বাড়িতে রেখে আসছি। তে ব্রুকুচকে জিজ্ঞেস করলো, আপনার বন্ধু কোথায়? জেহব তখন বলল, ও বললো ওর নাকি কাজ আছে, সেই জন্য আমাকে দিয়ে আসতে বললো, চলো। তে নাবোধক মাথা নাড়ালো। সে জানে জেহব হচ্ছে জাঙ্কুকের বন্ধু, আর ইয়োনো জাঙ্কুকের বন্ধু ছিল। জেহব যদি ইয়োনোর মতো তাকে এক জায়গার কথা বলে অন্য জায়গায় নিয়ে যায় তখন তার কি হবে? তেকে না সূচক মাথা নাড়াতে দেখে জেহব চমকায় আর অবাক কণ্ঠে বলে, আমার সাথে যাবে না তুমি? না যাব না, আপনার বন্ধু
বন্ধুকে আসতে বলুন। আরে ভাবি, ও নিজেই আমাকে পাঠিয়েছে। তুমি চলো না আমার সাথে, আমি একদম তোমাকে বাড়িতে পৌঁছে দিয়েই আসবো। তে সন্ধিয়ান চোখে চেহপের দিকে তাকায়। কয়েক মুহূর্ত যেতেই ঝাঁঝালো কণ্ঠে বলে ওঠে, আপনি আপনি কি আপনার বন্ধুকে পাঠিয়ে দিন, উনি আমাকে এনেছে, তাই উনি আমাকে রেখে আসবে। জিহুপ কিছুক্ষণ দাঁড়িয়ে রইল। সে ভেবেছিল এই ফাঁকে রোজকেও দেখে আসবে, কিন্তু সেটা তো আর হচ্ছে না। জিহুপ উপায় না পেয়ে অন্য সাইডে গিয়ে জাঙ্কুকে কল করলো। তারপর তের কথা বলো। কয়েক মিনিট যেতে জাঙ্কুক এসে হাজির হলো। তে সরু চোখে জাঙ্কুকের দিকেই তাকিয়ে আছে। জাঙ্কুক তের দিকে না তাকিয়ে বলল, তে জিহুপ তোমাকে বাড়িতে পৌঁছে দিয়ে আসবে, ওর সাথেই চলে যাও তুমি। জাঙ্কুকের রাগী কণ্ঠ শুনে তে মাথা নিচু করে নিল। সে বুঝতে পেরেছে তখনকার ঘটনার জন্য জাঙ্কুক তার উপর বেশ রেগে আছে, কিন্তু যে করেই হোক সে জেহপের সাথে কিছুতেই যাবে না। জাঙ্কুকের বন্ধুদের উপর তার কোনো ভরসা নেই। তেকে ঠায় দাঁড়িয়ে থাকতে দেখে জাঙ্কুক চাপা স্বরে বলে উঠল, দেখো, এটা নাটক করার জায়গা না, আমার কাজ আছে, জেহপেরও কাজ আছে। সেসব রেখেই তোমাকে দিয়ে আসতে রাজি হয়েছে ছেলেটা, তাই চুপচাপ ওর সাথেই চলে যাও। জাঙ্কুকের কথায় তে কেঁপে উঠল। নিম্ন স্বরেই বলল, আমি আপনার সাথেই যাব। তের এই কথাটা শুনে জাঙ্কুকের রাগ দপ করেই নিভে যায়। তবুও সে গম্ভীর কণ্ঠেই বলে, আমার কাজ শেষ হতে রাত হয়ে যাবে তে, তুমি ততক্ষণ থাকতে পারবে এখানে? কি? সাথে সাথেই মাথা নাড়ে হ্যাঁ বলল। জাঙ্কুক একটা শ্বাস ফেলে জেহবকে বলল, তুই নিজের কাজে যা জেহব। জেহব আর কি করবে, বেচারার রোজের সাথে আর দেখা করা হলো না। এরপর জাঙ্কুক নিজের চেম্বারের দিকে চলে গেল। তেও ব্যস্ত পায় জাঙ্কুককে অনুসরণ করতে লাগলো। রাতের বেলা জাঙ্কুক একের পর এক রোগী দেখতে ব্যস্ত। সবাই সিরিয়াল অনুযায়ী জাঙ্কুকের অ্যাপয়েন্টমেন্ট নিচ্ছে। জাঙ্কুক তাদের মধ্যে নতুনদের প্রয়োজন সাপেক্ষে কিছু টেস্ট লিখে দিচ্ছে। তে পাশে থাকা সোফায় বসে থাকতে থাকতে বিরক্ত হচ্ছে। সে বেশ কিছুক্ষণ মায়ের সাথে কথা বলেছে ফোনে, তারপর মোবাইলে গেমস খেলেছে, কিন্তু কিছুতেই তার সময় কাটছে না। তে মুখটাকে মলিন করে বসে আছে। বসে থাকতে থাকতে তার ঘুম আসছে। লাস্ট রোগীকে দেখা শেষ করে জাঙ্কুক হাফ ছেড়ে বাঁচলো। সে এগিয়ে গেল তের দিকে। তে সোফায় বসে থাকতে থাকতে ঘুমিয়ে গেছে। জাঙ্কুক বেশ কিছুক্ষণ তের ঘুমন্ত মুখের দিকে তাকিয়ে রইল। পাশেই তের আল্ট্রাসাউন্ডের রিপোর্ট পড়ে আছে। জাঙ্কুক রিপোর্টটা হাতে নিয়ে চোখ বুলালো। সবকিছুই স্বাভাবিক আছে। জাঙ্কুক একটা শ্বাস ফেলে পুনরায় তের দিকে তাকাতেই দেখতে পেল তে ঘুমের ঘোরে সোফা থেকে পড়ে যাচ্ছে। জাঙ্কুক ধরতে যাবে, তার আগে তের ঘুম ভেঙে যায়। জাঙ্কুক দ্রুত গতিতে তের থেকে দূরত্ব বজায় রেখে দাঁড়ায়। তে তখন জাঙ্কুককে বলে, রোগী দেখা শেষ আপনার? তের ঘুম জড়ানো কণ্ঠ শুনে জাঙ্কুক ধাক্কা খেলেও নিজেকে সামলে বলে ওঠে, বাড়িতে চলো এবার। তে টালমাটাল পায়ে উঠে দাঁড়ালো। হাত দিয়ে চোখ দুটো কষলে স্বাভাবিকভাবে তাকালো জাঙ্কুকের দিকে। জাঙ্কুক চিন্তিত কণ্ঠে বলল, তোমার কি এখনো খুব ঘুম পাচ্ছে নাকি? তে মাথা নাড়িয়ে বলল, না, চোখ লেগে গিয়েছিল, চলুন বাসায়। তে ব্যাগ আর রিপোর্ট রেখেই দরজার দিকে হাঁটা ধরলো। জাঙ্কুক একটা শ্বাস ফেলে সেগুলো হাতে তুলে নিল। তারপর তের পিছু পিছুই চলে গেল। জাঙ্কুক গাড়ির ইঞ্জিন স্টার্ট দিতেই তে গোমরা মুখে বলে উঠল, আমি আর কোথাও আপনার সাথে যাব না, আপনি একটা দায়িত্ব জ্ঞানহীন লোক। তের কথায় জাঙ্কুক কোনো প্রকার ভ্রুক্ষেপ করলো না। সে তো মন দিয়ে গাড়ি চালাচ্ছে। জাঙ্কুকের থেকে উত্তর না পেতে বলে উঠল, আপনি আজকে এত ব্যস্ত ছিলেন, তাহলে আমাকে আনলেন কেন? শুধু শুধু বসিয়ে রেখেছিলেন, আপনি অনেক খারাপ। জাঙ্কুক একটা শ্বাস ফেলে বলল, তোমার ভীষণ আফসোস হচ্ছে আমাকে বিয়ে করে, তাই না? তাহলে আমাকে ডিভোর্স দিয়ে দাও। জাঙ্কুকের কথাগুলো শুনেতে স্তব্ধ হয়ে গেল। সেই সাথে জাঙ্কুকের প্রতি রাগটাও যেন বেড়ে গেল তার। তে তখন রেগে বলল, আফসোস হয়তো আপনার হচ্ছে, সেই জন্যই ডিভোর্স দিতে বলছেন। এই জন্যই আপনার হাতে ডিভোর্স দেওয়ার ক্ষমতা দেয়নি। আপনি 19 থেকে 20 হলে আমাকে ডিভোর্স দেওয়ার হুমকি দিবেন, সেটা আমি আগেই বুঝে গিয়েছিলাম। জাঙ্কুক নিম্ন স্বরে বলল, আমার সাথে এই টোনে আর কখনো কথা বলবে না। আই ডোন্ট লাইক ইট। তে তখন বলল, আই ডোন্ট কেয়ার, আপনি আমার লাইফ হেল করে দিয়েছেন, আমি আপনার সাথে এভাবে কথা বলবো? কি করবেন আপনি? জাঙ্কুক তের দিকে শীতল চাহনি নিক্ষেপ করলো। জাঙ্কুকের সেই চাহনি দেখে তের শরীর হিম হয়ে এলো। জাঙ্কুক পুনরায় সামনের দিকে তাকিয়ে বলল, বেশি কিছু না, জাস্ট নিখোঁজ হয়ে যাব, আর কখনো কারো সামনে আসবো না। এমনিতেও আমার থাকা না থাকায় তোমার তো কিচ্ছু যাবে আসবে না। আমার মনে হচ্ছে আমি না আসলেও তুমি তোমার বেবিকে নিয়ে ভালোভাবেই বাঁচতে পারবে। তে ভীত কণ্ঠে জিজ্ঞাসা করলো, কোথায় যাবেন আপনি? অবশ্যই আমি তোমাকে বলবো না সেটা। আপনি কিন্তু ভয় দেখাচ্ছেন আমাকে। আমি ভয় দেখাচ্ছি না, শুধু ওয়ার্ন করছি। অবশ্য তোমার চিন্তা করতে হবে না, আমার অবর্তমানে আমার সব সম্পত্তি তো তুমিই পাচ্ছ। তে মাথা নিচু করে নিল আর বলল,
আমার আপনার সম্পত্তির উপর কোনো লোভ নেই, ওরকম শর্ত দিয়েছিলাম বাবুর কথা চিন্তা করে, আপনি ভবিষ্যতে যাতে ওকে কোনো কিছু থেকে বঞ্চিত করতে না পারেন সেই জন্য। জাঙ্কুক নিশ্চুপ রইল আর বলল, তুমি আমাকে শুধুমাত্র বাবুর কথা ভেবে বাধ্য হয়ে বিয়ে করেছো তাই না? তে তে স্বাভাবিকভাবেই হ্যাঁ বোধক মাথা নাড়ায়। জাঙ্কুক তখন বলে, আমাকে দেখলে তোমার ভয় লাগে, ঘৃণা করো আমাকে? তে অবাক চোখে জাঙ্কুকের দিকে তাকালো। জাঙ্কুকের দৃষ্টি সামনের দিকেই নিবদ্ধ। জাঙ্কুক তখন আবারও বলল, তোমাকে তখন জেহপের সাথে আসতে বললাম, আসলে না কেন? তে স্বাভাবিক স্বরেই বলে উঠল, উনি আপনার বন্ধু, সেই জন্য আমি ওনাকে বিশ্বাস করি না। আপনার এক বন্ধু আমাকে আপনার রুমে আটকে দিয়েছিল, ওই বন্ধুও যে সেরকম কিছু করবে না তার কি গ্যারান্টি আছে? জাঙ্কুক হঠাৎ করে গাড়িটা ব্রেক করলো। তের দিকে তাকিয়ে রাগী কণ্ঠে বলল, জেহপকে নিয়ে এরকম চিন্তা একদম করবে না, ও মোটেও ইয়োনোর মতো না। ইয়োনোর মতো হলে আমি ওকে তোমাকে নিয়ে আসতে বলতাম না। তে তখন বলল, আমি কি চিন্তা করলাম না করলাম সেটা আমার বিষয়, আপনার বন্ধু আমার তো আর বন্ধু নয়। আপনার সাথে তো আপনার সেই বন্ধুও খারাপ কিছু করেনি, যা করার আমার সাথে করেছে। জাঙ্কুক অবিশ্বাসী সুরে প্রশ্ন করলো, খারাপ কিছু করেনি মানে? ও আমাকে দর্শক বানিয়ে দিয়েছে, আর তুমি বলছো শুধু তোমার সাথেই খারাপ করেছে? তোমার কি মনে হয় নামটা শুনতে আমার অনেক ভালো লাগে? তে অন্যদিকে তাকিয়ে বলল, আপনার তো খারাপ লাগার কথা না, আপনি যা করেছেন ইচ্ছাকৃতভাবেই তো করেছেন, কেউ তো আপনাকে বাধ্য করেনি। জাঙ্কুক হাল ছেড়ে দিল, শুধু শুধু তের সাথে তর্ক করে লাভ হবে না। সে যদি বিষয়টা বুঝিয়ে বলতে যায় তে তার কথা বিশ্বাসই করবে না, উল্টা তে অবিশ্বাস করলে তের প্রতি সে আরো বেশি উগ্র হয়ে উঠবে, নিজের রাগটাকে আর কন্ট্রোল করে রাখতে পারবে না। জাঙ্কুক পুনরায় গাড়ি স্টার্ট দিল। তেও ঘাড় ঘুরিয়ে বাইরের দিকে তাকালো। পুরোটা রাস্তা দুজনের মাঝে আর কোনো প্রকার কথাই হলো না। রাত 11টা। তে বাড়ির সবার সাথে ডিনার করে সবেমাত্র নিজের রুমে এসে বসেছে। আজকে একাই ঘুমাতে হবে তাকে। তে তখন ভাবলো, উফ, একটা রাতেরই তো ব্যাপার, কালকে যেভাবেই হোক আমি আমার বাড়িতে চলে যাব, এই অদ্ভুত বাড়িতে আমি আর থাকবো না। তে খাটের ডান পাশে শুয়ে খোলা দরজার দিকে তাকিয়ে ঘুমাতে চেষ্টা করলো, কিন্তু ঘুমাতে পারলো না। কিছুক্ষণ এপাশ ওপাশ করে ফোনটা হাতে নিয়ে গেমস খেলতে লাগলো। এর মাঝেই দরজা ঠেলে জাঙ্কুক রুমে প্রবেশ করে। তে শোয়া থেকে উঠে বসে মাথায় ওড়না পেঁচিয়ে নেয়। তার চুলগুলো এলোমেলো, বিকালে হাসপাতালে যাওয়ার আগে বিনুনি করেছিল, এখনো সেই রকমই আছে। জাঙ্কুক এসে তের পাশেই বসলো আর বলল, তোমার ঘুমাতে প্রবলেম হলে আমার রুমে চলো। তে মাথা নাড়িয়ে বলল, না আমি ঠিক আছি, আপনি গিয়ে ঘুমিয়ে পড়ুন। হঠাৎ করে জাঙ্কুক তের বিছানায় শুয়ে পড়লো। তে ঘাবড়ে গিয়ে কিছুটা দূরে সরে বসলো। জাঙ্কুক তখন বলল, আচ্ছা, আমার রুমে তোমার যেতে কষ্ট হলে আমি বরং তোমার সাথে তোমার রুমে শুয়ে পড়ি। তের এবার ভীষণ কান্না পাচ্ছে, ইচ্ছা করছে দেয়ালের সাথে মাথা ঠুকতে। তে তখন বলল, আপনি নিজের রুমে যান প্লিজ। না, আজকে আমি এই রুমেই ঘুমাবো। তে বিছানা থেকে নেমে দাঁড়িয়ে বলে, আচ্ছা আপনি তাহলে এখানে ঘুমান, আমি দাদুমণির রুমে গিয়ে ঘুমাচ্ছি। জাঙ্কুক তখন বলল, ফুপু আর দাদুমণি একসাথে ঘুমায়, সেখানে যাওয়াটা তোমার জন্য ঠিক হবে না। তাছাড়া দাদুমণি বয়স্ক মানুষ, তোমার ঘুমানোর যে স্টাইল, তোমার সাথে একদিন ঘুমালে পরের দিন আসে ঘুমাতেই চাবে না। তে অবাক হয়ে বলল, আমার ঘুমানোর স্টাইল সম্পর্কে আপনি জানলেন কিভাবে? জাঙ্কুক কথা ঘুরিয়ে বলল, জেনি বলেছে, ও তো বাধ্য হয়েই তোমার সাথে ঘুমিয়েছিল, কাজিন বলে নাও করতে পারেনি। তে তখন বলল, কি? জেনি আপু বলেছে? বিশ্বাস করি না আমি, সে আমাকে নিয়ে এমন বাজে কথা কিছুতেই বলতে পারে না। তাহলে আমি জানলাম কিভাবে বলো? তে কিছুক্ষণ চুপ থেকে বলে ওঠে, আমার ঘুমানোর স্টাইল সম্পর্কে জানার পরেও আপনি আমার সাথে ঘুমাতে চাইছেন কেন? জাঙ্কুক শোয়া থেকে উঠে বসে বলল, আমার একমাত্র বউ তুমি, শোয়ার স্টাইল যেরকমই হোক না কেন আমাকে তো তোমার পাশেই শুতে হবে, তাই না? আরেকটা বিয়ে করার তো অপশনও রাখোনি যে সেই বউয়ের সাথেই ঘুমাবো। তে তখন বলল, দেখুন, বিয়ের আগে বলে দিয়েছিলাম যে আমি আলাদা রুমে থাকবো, আপনি আমাকে টাচ করবেন না। তোমাকে তো আলাদা রুমেই থাকতে দিয়েছি, আর টাচ কোথায় করলাম? তে চুপ করে রইল। জাঙ্কুক শান্ত স্বরে বলল, দেখো তে, আমি চাই না এই অবস্থায় তোমার ঘুমাতে প্রবলেম হোক, বা তুমি কোনোভাবে বেবিটাকে হার্ট করে ফেলো। কথা দিলাম, তুমি না বলা পর্যন্ত বিশেষ প্রয়োজন ছাড়া তোমাকে টাচ করবো না। প্লিজ আমাকে এখানে ঘুমাতে দাও। বিশেষ প্রয়োজন মানে? তখন স্টেজের উপর যেমন বিশেষ প্রয়োজনে তোমাকে টাচ করেছিলাম, ঠিক সেরকম। জাঙ্কুকের কথাতে একটু সাহস পেল। তাছাড়া জাঙ্কুকে একটা সুযোগ দিয়েই দেখা যাক। তে তখন বলল, আচ্ছা আমি আপনার সাথে ঘুমাবো, কিন্তু লাইট জ্বালানো থাকবে আর দরজা খোলা থাকবে। জাঙ্কুক মাথা নাড়িয়ে হ্যাঁ বলল আর বলল, এবার শুয়ে পড়ো। তে দ্বিধা নিয়ে অন্য পাশে শুয়ে পড়ল। জাঙ্কুক তখন বলল, এদিকে এসে শো, খাট থেকে পড়ে যেও না আবার। তে ঠিকভাবে শুয়ে
পড়তেই জাঙ্কুক নিজের জায়গায় শুতে যাবে তখনই কেউ দরজায় নক করে। তে তড়িঘড়ি করে উঠে বসলো। জাঙ্কুক বিরক্ত সূচক শব্দ উচ্চারণ করে বলল, কে? দরজা খোলাই আছে, ভিতরে এসো। সুগা দরজা ঠেলে ভেতরে এসে খানিকটা অপ্রস্তুত হয়ে পড়লো আর আমতা আমতা করে বলল, সরি সরি জেকে ভাই, হয়তো বিরক্ত করে ফেলেছি। আসলে তুমি নিজের রুমে ছিলে না, সেই জন্য এখানে খুঁজতে এসেছিলাম। জাঙ্কুক স্বাভাবিক স্বরে বলল, কিছু বলবি? সুগা মুখে হাসি ফুটিয়ে বলল, ভাই, আসলে নিউ প্রজেক্টটা নিয়ে আমার কাছে একটা আইডিয়া আছে, সেটা নিয়েই তোমার সাথে ডিসকাশন করতে এসেছিলাম। জাঙ্কুক না চাইতে উঠে দাঁড়ালো। তের উদ্দেশ্যে বলল, তুমি ফোন চেপে টাইম পাস করো, আমি একটু পরেই আসছি। তে মাথা নাড়িয়ে হ্যাঁ বলল। প্রায় আধা ঘন্টা পর জাঙ্কুক তের রুমে ফিরে আসে, কিন্তু সে এসে আর তেকে খুঁজে পায় না। জাঙ্কুক তখন বলে, তে কোথায় গেলে? তের কোনো সারা শব্দ পাওয়া গেল না। জাঙ্কুকের মেজাজটাই খারাপ হয়ে গেল। জাঙ্কুক তখন রেগে বলল, মেজাজটা ঠিক রাখতে পারবো না মনে হচ্ছে এবার। এই মেয়েটা এতটুকু সবার মধ্যে কোথায় হাওয়া হয়ে গেল? জাঙ্কুক বেশি কিছু না ভেবে তেকে কল দিল। 2বার রিং হতেই তে কলটা রিসিভ করলো। জাঙ্কুক বলল, হ্যালো, কোথায় গেছে তুমি? অপর পাশ থেকে ভেসে আসা তের উত্তরটা শুনে জাঙ্কুকের চোয়াল শক্ত হয়ে এলো। জাঙ্কুক কলটা কেটে দিয়ে রুম থেকে বেরিয়ে গেল। হল রুম পেরিয়ে এসে দাঁড়ালো জিমিনের রুমের সামনে। হাত উঁচিয়ে 2বার নক করতে জিমিন এসে দরজা খুলে দিল। জাঙ্কুক জিমিনের দিকে না তাকিয়ে গলা ফাটিয়ে তেকে ডাকতে লাগলো, তে, আইতে। জাঙ্কুকের হুঙ্কারে খাটের উপরে বসে থাকা তে দ্রুত পায়ে জিমিনের পেছনে এসে দাঁড়ায়। জাঙ্কুক তেকে দেখে বলে, তে, তুমি এখানে এসেছো কেন? তেকে কিছু বলতে না দিয়েই জিমিন বলে উঠে, ভাইয়া, আসলে তের সাথে আমার কথা বলা হয়ে ওঠেনি। আমি ওর সাথে দেখা করতে গিয়েছিলাম। ও নাকি একা একা ঘুমাতেও পারে না, সেটা আমি আগেই শুনেছিলাম। এতদিন জেনি ছিল বলে আমি আর ওর সাথে ঘুমাতে যাইনি। এখন যেহেতু জেনি নেই। জাঙ্কুক তখন রেগে বলো, স্টপ জিমিন, ফালতু বকিস না। ও একা ঘুমাতে না পারলে আমি ওর হাজব্যান্ড তো আছি, তাই না? তোকে এই ব্যাপারটা নিয়ে ভাবতে হবে না। তে, কাম উইথ মি। তে একটা শুষ্ক ঢোক গিলিয়ে মিনমিনিয়ে বলে ওঠে, আমি জিমিন আপুর সাথে ঘুমাতে পারবো তো? উনি হাত পা ছোড়াছড়িও করে না, আপনি কি নিশ্চিন্তে ঘুমাতে পারেন? জাঙ্কুক প্রচণ্ড বিরক্তিতে বিড়বিড় করে বলো, যত সব। তে কথাটা না শুনলেও জিমিন শুনেছে। সে জাঙ্কুকের উদ্দেশ্যে বলো, ভাইয়া, তে বাচ্চা একটা মেয়ে। জাঙ্কুক রাগে গজগজ করে ওঠে। রাগে যেন মাথা ফেটে যাচ্ছে, তবুও নিজেকে কন্ট্রোল করে রেখেছে। জাঙ্কুক দাঁতে দাঁত চেপে নিম্ন স্বরে বলো, ও বাচ্চা মেয়ে নয়, ও একটা স্টুপিড, ডাম আর ইডিয়েট একটা মেয়ে। ও আমার ধৈর্যের পরীক্ষা নিচ্ছে। ওকে বের কর রুম থেকে, নইলে টেনে বের করে নিয়ে যাব। জাঙ্কুকের কণ্ঠ শুনে তের শরীর শিউরে উঠছে। সে উপায় না পেয়ে জিমিনের সাথে সিটিয়ে দাঁড়ালো। সে জানে জিমিন তাকে খুব একটা পছন্দ করে না, তবে এরকম পরিস্থিতিতে জিমিনই তার একমাত্র আশ্রয়। জিমিন তখন জাঙ্কুককে বলো, ভাইয়া, তুমি ওকে জোর করে বিয়ে করেছো, সেই হিসেবে ওকে একটু টাইম তো দিবে নাকি? নিজেকে সব কিছুর সাথে মানিয়ে তো নিতে হবে মেয়েটার। জাঙ্কুক কিছু বলতে চাইলেও বলতে পারে না। জিমিনের জায়গায় রোজ হলে নিঃশব্দে 2টা থাপ্পড় দিয়ে তেকে টানতে টানতে নিয়ে যেত, কিন্তু জিমিনকে সে কিছুই বলতে পারবে না। জাঙ্কুক তখন তের দিকে তাকিয়ে বলো, তে, লাস্ট বারের মতো বলছি, চলো আমার সাথে। তে একটা ঢোক গিলে বলে উঠলো, আমি যাব না, আপনাকে দেখলে আমার ভয় করে, আপনি যান তো এখান থেকে। জাঙ্কুক এবার নিজের রাগকে আর কন্ট্রোল করতে না পেরে দরজার পাশে থাকা কাচের ফ্লাওয়ার ফুলদানিটা মাটিতে ছুঁড়ে ফেলে দিল, যার শব্দেতে কেঁপে উঠে জিমিনের হাত খামচে ধরে। ফলস্বরূপ জিমিন রাগি চোখে তের দিকে তাকায়। মেয়েটাকে তার অসহ্য লাগে। শুধুমাত্র জাঙ্কুক আর তের এক রুমে থাকার ব্যাপারটা মেনে নিতে পারবে না বলেই তেকে সহ্য করতে হচ্ছে তার। তুমি আমার সাথে যা যা করেছো তার সব কিছু হিসাব নিব আমি তোমার কাছ থেকে, শুধুমাত্র ওয়েট করো। কথাটা বিড়বিড় করতে করতে জাঙ্কুক হনহনিয়ে নিজের রুমে চলে গেল। তে যেন হাফ ছেড়ে বাঁচলো। জিমিন তের হাত সরিয়ে দিয়ে বলো, জেকে কে তুমি এত বেশি ভয় পাও, তাহলে চলে যাচ্ছ না কেন নিজের বাপের বাড়িতে? জিমিনের কথার ধরনটা তের ভালো লাগেনি। উপায় না পেয়ে জিমিনের সাথে এসেছিল সে, নয়তো এই জিমিন নামে এরকম রাগী মেয়েটার সাথে সে কখনো আসতো না। জাঙ্কুক রুমে এসে হাঁসফাঁস করতে লাগলো। ভীষণ অস্থির লাগছে, তের উপর তার ভীষণ রাগ উঠছে। সেই সাথে ইওনোর উপরেও। ইওনোর জন্যই তাকে এরকম পরিস্থিতিতে পড়তে হয়েছে। সে এসব আর নিতে পারছে না। জাঙ্কুক বেড সাইড ড্রয়ার থেকে একটা সিগারেটের প্যাকেট বের করে সেখান থেকে একটা সিগারেট বের করে এক প্রান্তে আগুন জ্বালিয়ে অন্য প্রান্ত ঠোঁটে চেপে ধরে। এই মুহূর্তে এই জিনিসটাই যদি তার অস্থিরতা কিছুটা কমাতে পারে।
সকালের আলো ফুটতেই ধরনের বুকে জানালা স্বচ্ছ কাঁচ ভেদ করে সকলে স্নিগ্ধ আলো রুমের প্রতিটা কোণে ছড়িয়ে পড়েছে। এই যে নবাবজাদি, খাটটা আমি তোমার নামে লিখে দেইনি কিন্তু। জিমিনের এমন বাজে ব্যবহারে বলা কথাটা কানে পৌঁছাতে তের ঘুম ভেঙে যায়। সে তড়িঘড়ি করে উঠে বসলো আর বলল, কি হয়েছে আপু? কি হয়নি বলো? সারা রাত তোমার জন্য ঘুমাতে পারিনি আমি। জিমিন আরও কিছু বলতে চেয়েও নিজেকে সামলে নিল। জাঙ্কুকের জন্য এই মেয়েটাকে তাকে সহ্য করতেই হবে, যে করেই হোক এই আপদটাকে তো সে বিদায় করেই ছাড়বে। তে তখন বলল, কি কি করেছি আমি? জিমিন মুখে হাসি ঝুলিয়ে বলল, না না কিচ্ছু না, তুমি এবার নিজের রুমে যাও, আমাকে ভার্সিটির জন্য রেডি হতে হবে। তে তে মাথা নাড়িয়ে চলে আসতে নেবে তার আগে জিমিন হাসি মুখে বলে ওঠে, তে আমরা তো বন্ধু হতেই পারি, তাই না? তে হ্যাঁ সূচক মাথা নাড়িয়ে বলে, আমি তো প্রথম থেকে আপনার বন্ধু হতে চেয়েছিলাম, রোজ আপুর মতো, কিন্তু আপনি তো আমাকে এড়িয়ে গেছেন। আচ্ছা, আপনি আমাকে দেখতে পারতেন না কেন? জিমিন কি বলবে খুঁজে পেল না। জিমিন তখন বলল, আসলে তুমি ভুল ভাবছো, আমি তো এই রকমই, সবার সাথে এইভাবেই কথা বলি, তুমি প্লিজ কিছু মনে করো না, আর আমাকে আপনি করেও বলতে হবে না, তুমি তো এখন আমার বন্ধু, তাই না? তে হালকা হেসে উপনিচ মাথা নাড়ালো। তে তুমি প্রতি রাতে আমার সাথে ঘুমাতে পারো, আমি কিছুই মনে করব না। তে বিছানা থেকে নেমে গিয়ে বলো, ধন্যবাদ আপু, তবে কয়েকদিন পর থেকে আমার টেস্ট পরীক্ষা শুরু হয়ে যাবে, আমার এবার বাড়িতে ফিরে যাওয়া উচিত, ভাবছি আজই চলে যাব। কথাটা শুনে জিমিনের চোখ দুটো যেন আনন্দে চকচক করে উঠল। সে তো মেঘ না চাইতে বৃষ্টি পেয়ে গেছে, এই মেয়ে তো নিজে থেকেই চলে যাবে বলছে। জিমিনের থেকে প্রত্যুত্তর না পেতে জিমিনের রুম থেকে বেরিয়ে যায়। ধীর পায়ে নিজের রুমে প্রবেশ করতেই থমকে গেল তে। জাঙ্কুক নিশ্চিন্ত মনে তের রুমে ঘুমিয়ে আছে। তে একটা ঢোক গিলে জাঙ্কুকের ঘুমে ব্যাঘাত না ঘটিয়ে ওয়াশরুমে চলে গেল। ডাইনিং টেবিলে জাঙ্কুক বাদে সবাই উপস্থিত। জিন এবার ব্রেকফাস্ট সার্ভ করে দিয়ে রোজের উদ্দেশ্যে বলল, রোজ তোর ভাইকে ডেকে নিয়ে আয়। তে চুপচাপ ড্রয়িং রুমেই বসে আছে। প্রতিদিন জাঙ্কুক আসার পরে তেকে সাথে নিয়ে ব্রেকফাস্ট করে, সেজন্যই তে জাঙ্কুকের আশাতেই বসে আছে। তাছাড়া জিন তাকে দেখলেই চোখ মুখ কুঁচকে ফেলে, যেন তের গায়ে নোংরা কিছু লেগে আছে। জাঙ্কুক আশেপাশে থাকলে অবশ্য এরকমটা করে না। রোজ ডাকতে যাবে তার আগে জাঙ্কুক এলোমেলো পা ফেলে কোনো দিকে না তাকে ডাইনিং টেবিলে গিয়ে বসলো আর বলল, মা তাড়াতাড়ি নাস্তা দাও, আমার লেট হয়ে যাচ্ছে। জাঙ্কুকের দিকে তাকে সবাই চমকে যায়। জাঙ্কুক এক হাতে ফোন চাপছে, আরেক হাতে নিজের চুল টানছে। রোজ তখন বলল, ভাইয়া কি হয়েছে তোমার? রোজের কথা শুনেও যেন শুনলো না জাঙ্কুক, আর বলল, তাড়াতাড়ি খাবার দাও, নয়তো বাইরে থেকে খেয়ে নেবো, সময় নেই আমার হাতে। জিন দ্রুত হাতে জাঙ্কুকের প্লেটে খাবার বেড়ে দিলেন। জাঙ্কুক ফোনের দিকে তাকিয়ে খাবার খাচ্ছে। এ যেন পুরনো জাঙ্কুককে দেখছে সবাই, সেই পুরনো জিওন জাঙ্কুক। তে সোফায় বসে থাকা অবস্থাতেই জাঙ্কুককে দেখছে আর অবাক হচ্ছে, আর ভাবছে, লোকটা আজকে আমাকে ছাড়াই খাবার খাচ্ছে। উফ, আমার তো অনেক ক্ষুধা লেগেছে। তে থাকতে না পেরে ডাইনিং টেবিলের দিকে এগিয়ে গেল। জাঙ্কুক সেদিকে কোনো রকম ভ্রুক্ষেপ হলো না, তার সমস্ত খেয়াল ফোনে ছিল। তে ধীর পায়ে জাঙ্কুকের পাশের চেয়ারে বসতেই জাঙ্কুক এক নজর তের দিকে তাকিয়ে আবারও দৃষ্টি ফিরিয়ে নিল। প্রতিদিন জাঙ্কুক তেকে নিজ হাতে খাবার বেড়ে দেয়, কিন্তু আজকে জাঙ্কুক যেন অন্য জগতে আছে, কিছু একটা ঠিক নেই বুঝতে পেরে কাজল এগিয়ে এসে তের প্লেটে খাবার বেড়ে দিলেন। খাবার খাওয়া শেষ হতেই জাঙ্কুক নিজের রুমে চলে যায়। আজকে তাকে অফিসে যেতে হবে। জাঙ্কুক রেডি হচ্ছিল তখনই তে আলগোছে দরজার সামনে এসে দাঁড়ায়। ড্রেসিং টেবিলের আয়নায় জাঙ্কুক তের প্রতিবিম্ব দেখতে পেয়েছে, কিন্তু সে আগ বাড়িয়ে কিছুই বলল না। তে তখন জাঙ্কুকে বলল, শুনছেন? জাঙ্কুক উত্তর না দিয়ে ঘুরে পড়তে লাগলো। তে ভ্রু কুচকে জাঙ্কুকের দিকে তাকে একটু উচ্চস্বরে ডাক দিল, এই যে শুনুন না। জাঙ্কুক এবার ঘাড় ঘুরিয়ে তের দিকে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকায়। তে দরজা ছেড়ে সোজা হয়ে দাঁড়িয়ে বলে, আসলে আগামী সপ্তাহে আমার টেস্ট পরীক্ষা শুরু হয়ে যাবে, বাড়িতে যাওয়াটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। জাঙ্কুক পুরোপুরিভাবে তের দিকে ঘুরে দাঁড়ালো। ফলস্বরূপ তে একটা শুষ্ক ঢোক গিলল। রাতের ব্যাপারটার জন্য জাঙ্কুক তাকে তুলে আছাড় মারবে নাকি সেটা ভেবেই তার ভয় করছে। পরক্ষণেই মনে পড়ল সে তো প্রেগনেন্ট, জাঙ্কুক তাকে মারধর করবে না নিশ্চয়ই। জাঙ্কুক তখন তেকে বলল, বাড়িতে যেতে চাইছো তো কয়েকদিনের জন্য যাবে শুনি। জাঙ্কুকের কণ্ঠে যেন প্রাণ নেই। তে জাঙ্কুকের থেকে দৃষ্টি সরিয়ে কিছুক্ষণ ভেবে জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে বলল,
পরীক্ষা তো 1 সপ্তাহ পর থেকে শুরু হবে, শেষ হতে হতে 2 সপ্তাহের মতো টাইম লাগবে। সব মিলিয়ে 1 মাসের মতো তো থাকতেই হবে। জাঙ্কুক স্বাভাবিকভাবে বলল, রেডি হয়ে নাও, ড্রাইভারকে বলে দেবো সে তোমাকে দিয়ে আসবে। কথাটা বলেই জাঙ্কুক অফিস ব্যাগটা হাতে তুলে নিল, তারপর বিনা বাক্যে তেকে পাশ কাটিয়ে চলে গেল। তে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর খুশি মনে নিজের কক্ষে গিয়ে ব্যাগপত্র গুছিয়ে নিতে লাগলো। বিকালের দিকে সূর্য নিস্তেজ হয়ে এসেছে। রোজ, সুগা আর জিমিন কিছুক্ষণ আগে ভার্সিটি থেকে ফিরেছে। রোজের মনটা আজকে বেশ ভালো। জেহোপ এসেছিল কলেজে। এতদিন লজ্জায় জেহোপের সাথে কথা বলতে পারেনি, কিন্তু আজকে জেহোপের সাথে সামনাসামনি হয় বেশ কিছু কথা বলেছে। তে রোজের রুমে গিয়ে বলল, আপু আমি আজকে বাড়িতে চলে যাব। রোজ সবেমাত্র ফ্রেশ হয়ে বের হয়েছিল। তের কথা শুনে সে অবাক চোখে তাকায় আর বলে, ভাইয়া যেতে বলেছে? তে হ্যাঁ বোধক মাথা নাড়ায়। রোজ তখন বলল, তাহলে তো ভালোই, যাও ঘুরে আসো। বেশি দিন থেকো না কিন্তু, আমার ভাইয়ের আবার ধৈর্য কম। তাছাড়া দূরত্ব বাড়িয়ে দিলে কিন্তু গুরুত্বটাও কমে যায়, বুঝেছো? তে বেশি ভাবলো না, সে তো শর্ত তর্ত দিয়েই দিয়েছে। জাঙ্কুককে নিয়ে তার মাঝে আর কোনো প্রকার ভয় নেই। তে বাড়ির সবার থেকে বিদায় নিয়ে গাড়িতে চড়ে বসলো। সুগা তের ব্যাগপত্র সব গাড়িতে তুলে দিয়েছে। তের চলে যাওয়াতে সবচেয়ে বেশি খুশি হয়েছে জিন আর জিমিন। জিমিনের মাও কম খুশি হননি। তার মেয়ে যে জাঙ্কুককে ভালোবাসে সে সেটা জানে। মেয়ে খুশি মানে সেও খুশি। সন্ধ্যাবেলা পুরো 1 সপ্তাহ পর থেকে দেখে ডেইজি আবেগে আপ্লুত হয়ে পড়ে। মেয়েকে বুকে জড়িয়ে ধরেই সে শান্তি অনুভব করে আর বলে, জামাই আসেনি সাথে? মিনহোর কথা শুনে তে নাবোধক মাথা নাড়ায়। সে কি তে, তুই জামাইকে বলে আসিসনি? এসেছি তো মা, বলেই এসেছি। ডেইজি আবারও বলল, তাহলে তাকে আসতে বলিস নাই? তে কিছুক্ষণ ভেবে বলল, না আমি তো তাকে আসতে বলিনি। তের কথা শুনে ডেইজি খুশি না হলেও মেয়েকে নিয়ে বাড়ির ভেতরে চলে গেলেন। সপ্তাহখানেক কেটে যায়। আজকে থেকে তের পরীক্ষা শুরু হবে। ডেইজি তের জন্য খাবার বেড়ে দিচ্ছিলেন আর বললেন, তুই বলেছিলি জামাই নাকি তোকে অনেক যত্নে রেখেছে, এই তার নমুনা। এই বাড়িতে এসেছিস 1 সপ্তাহ হয়ে গেল, তার মধ্যে তো কখনো দেখলাম না কল দিতে। তে এক টুকরো পরোটা মুখে নিয়ে চিবোতে লাগলো আর বলল, উনি হয়তো ব্যস্ত আছে। ব্যস্ত থাকলেও কিভাবে একবারও কল না দিয়ে পারলো বল? তুই প্রেগনেন্ট অবস্থায় পরীক্ষা দিতে যাবি, সেটা নিয়েও কি জাঙ্কুকের বিন্দুমাত্র চিন্তা নেই? তে চুপ করে রইল। ব্যাপারটা নিয়ে তারও বেশ মন খারাপ হয়েছে। জাঙ্কুক নিজে থেকে কোনো কল দেয়নি, আর সেও দ্বিধায় জাঙ্কুককে কলও দিতে পারেনি। ডেইজি তখন আবারও বলল, হ্যাঁ রে, জামাইয়ের সাথে ঝগড়া করে এসেছিস নাকি? উত্তরে তে নাবোধক মাথা নাড়ায়। ডেইজির কাজে যাওয়ার সময় হয়ে গিয়েছে, সেই জন্য সে আর কথা বাড়ালো না আর বলল, শোন, রিল্যাক্সে পরীক্ষা দিবি, এই অবস্থায় বেশি চাপ নেওয়ার প্রয়োজন নেই। মা তুমি চিন্তা করো না। ডেইজি কাজে চলে গেলেন। তেও কিছুটা খাবার খেয়ে রেডি হতে নিজের রুমে আসে। সকালবেলা সে বেশি খাবার খেতে পারে না, যতটুকু পেরেছে ততটুকুই খেয়েছে। তে আয়নার সামনে দাঁড়িয়ে হিজাব বাঁধছিল। পুরো 17 দিন পর সে আজকে স্কুলে যাচ্ছে, তাও আবার পরীক্ষা দিতে। তে এক দৃষ্টিতে আয়নায় থাকা নিজের প্রতিবিম্বের দিকে তাকিয়ে আছে। পেটের অংশটা একটু উঁচু উঁচু লাগছে, যদিও খুব একটা বোঝা যাচ্ছে না। এরপর পরীক্ষা শেষ করে তে তার বান্ধবীদের সাথে কথা বলে রাস্তায় চলে আসলো। স্কুল থেকে তাদের বাড়ির দূরত্ব বেশি না, তাই সে হেঁটেই যাতায়াত করে। কয়েকদিন আগে ডেইজি স্কুলে এসে একবার তের অসুস্থতার কথা জানিয়ে গিয়েছিল, সেই জন্য স্যার ম্যাডামেরা তের অনুপস্থিতির কারণ জানতে চায়নি। তে আনমনে হাঁটছে, তার মনের মধ্যে হাজারো প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। এমন সময় সে উচ্চস্বরে গাড়ির সাইরেন শুনতে পেল। তে ঘাড় ঘুরে পেছনে তাকাতে রেড লাইটের তীক্ষ্ণ আলোয় তার চোখ যেন বন্ধ হয়ে যায়। ঘটনার আকস্মিকতায় তে নিজের জায়গা থেকে নড়তেও ভুলে গেছে। হঠাৎ করে তে চিৎকার করে উঠল, আহা! তৎক্ষণাৎ সে কারো উষ্ণ আলিঙ্গন অনুভব করলো। একজোড়া পেশিবহুল শক্ত হাত তাকে জড়িয়ে ধরে রাস্তার অন্য প্রান্তে এনে দাঁড় করালো। তে তো এখনো চোখ মুখ খিচে বন্ধ করে রেখেছে। হঠাৎই একটা পুরুষালী কণ্ঠ ভেসে আসলো, চোখ খুলুন মিস, আপনি সম্পূর্ণভাবে সুরক্ষিত আছেন। তে পিটপিট করে চোখ মেলে তাকায়। সামনে থাকা পুরুষটি তীর্যক হেসে বলে উঠল, হ্যালো মিস। তে পুরোপুরিভাবে চোখ মেলে তাকালো। সে কিছুটা আনকমফোর্টেবল ফিল করছে, তবে ভদ্রতার খাতিরে হালকা এসে মাথা খানিকটা ঝুঁকিয়ে বলল, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে বাঁচানোর জন্য। ইউ আর মোস্ট ওয়েলকাম। তবে এরপর থেকে রাস্তাঘাটে একটু সাবধানে চলাফেরা করবেন।
তে মাথা নাড়িয়ে হ্যাঁ বলল। তখনই সামনে থাকা লোকটার ফোন বেজে ওঠে। লোকটা ব্যস্ত হাতে পকেট থেকে ফোনটা বের করলো। স্ক্রিনে ভেসে ওঠা নম্বরটির দিকে চোখ বুলিয়ে একটা বিরক্তির শ্বাস ফেলে তের দিকে তাকালো। তে লোকটার ঘাড়ে থাকা একটা ফ্লাওয়ার ট্যাটুর দিকে তাকিয়েছিল। ট্যাটুটা একটু অদ্ভুত টাইপের দেখতে, তবে সুন্দর। লোকটা তাকে বলল, এক্সকিউজ মি। তের ধ্যান ভাঙে। একটু সরে দাঁড়াতেই লোকটা তেকে পাশ কাটিয়ে চলে গেল। তে নিজের উপর ভীষণ রেগে আছে। আজকাল সে ঠিকভাবে চলাফেরাও করতে পারে না। বিপদ যেন তাকে তাড়া করে বেড়ায়। না, আমার একটু কেয়ারফুলি হাঁটা উচিত ছিল। কথাটা মনে মনে বলতেই জাঙ্কুকের কথা মনে পড়ে যায় তার। মুহূর্তে তের মনটা খারাপ হয়ে গেল। জাঙ্কুকের কেয়ারিংগুলোকে সে বড্ড মিস করছে। এই সময় জাঙ্কুক থাকলে নিশ্চয়ই তাকে বলতো, তে তুমি এখন প্রেগনেন্ট, একটু সাবধানে চলাফেরা করতে পারো না? তে ঠোঁট চেপে নিচের দিকে তাকাতেই কিছু একটা পড়ে থাকতে দেখলো। তে কৌতূহল বশত সেটা কুড়িয়ে নিল আর বলল, এটা আবার কি? তে হাতে থাকা বস্তুটির দিকে ভালো করে চোখ বুলিয়ে বুঝতে পারলো এটা একটা স্টুডেন্ট আইডি কার্ড। তে ভাবলো, আরে লোকটা তো নিজের আইডি কার্ড ফেলেই চলে গেছে। তে লোকটার খোঁজে পেছনে ফিরে তাকালো, কিন্তু রাস্তা তখন প্রায় ফাঁকা। লোকটার কোনো চিহ্ন নেই সেখানে। তে তখন বলতে লাগলো, ধ্যাত, লোকটা তো চলেই গেল। তে আবারও কার্ডটায় চোখ রাখে, ধীরে ধীরে ঠোঁট নাড়ে, কার্ডে লেখা নামটা অস্পষ্ট স্বরে উচ্চারণ করে, পার্ক বোগাম।